আপনারা দেখছেন প্রতিবাদী আওয়াজ। আর প্রতিবাদী আওয়াজে আমাদের চিকিৎসা সংক্রান্ত অনুষ্ঠান চিকিৎসা উইথ চয়ন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন বিশিষ্ট স্নায়ু, নার্ভ ও মনোরোগ বিশেষজ্ঞ, কালনা এবং কাটোয়া হসপিটালের বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌম্যব্রত হাটি। ডক্টর হাটি, আপনাকে প্রতিবাদী আওয়াজে স্বাগত। নমস্কার। আমারও এখানে এসে এবং আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে। আমিও খুবই আনন্দিত আপনারা এখানে এসেছেন এবং আমার সম্বন্ধে জিজ্ঞেস করতে চাইছেন আমার চিকিৎসা সম্বন্ধে। আমি খুবই আপ্লুত। ডাক্তারবাবু, প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো, আপনি যেহেতু স্নায়ু রোগ বিশেষজ্ঞ, সাধারণ মানুষের কাছে এই স্নায়ু রোগ আসলে কি, এটা যদি একটু আমাদেরকে বলেন। এই স্নায়ু রোগ হচ্ছে এক ধরনের নার্ভ এবং ব্রেনের সংক্রান্ত রোগ, যেটা নিয়ে মানুষের সমস্যা অনেক দিন ধরে চলে। তো এ নিয়ে মানুষ কিন্তু অনেক দিন ধরে ভুগতে থাকে। মানুষ প্রথম দিকে বুঝতে পারে না এটার জন্য কী হচ্ছে। মানুষ এর জন্যে জেনারেল ফিজিশিয়ান বা মেডিসিন ডাক্তারের কাছে যান, কিন্তু তারা বিভিন্ন রকম পরীক্ষা করান, ব্লাড টেস্ট করান, বিভিন্ন রকম আলট্রাসোনোগ্রাফি বা পেটের ছবি বা বিভিন্ন রকম জিনিস করান। এই রোগ থেকে কী হয়, সারা শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন মাথা যন্ত্রণা থেকে হতে পারে। এছাড়াও হাতে পায়ে বিভিন্ন রকম বিভিন্ন রকম ভেগ কমপ্লেন থাকে। হাতে পায়ে কষ্ট হচ্ছে, কখনো কখনো পেটে কষ্ট হচ্ছে। তো এইগুলো এক ধরনের ভেগ কমপ্লেন থাকে, যেগুলো সোমাটিক সিমটম আমরা বলে থাকি। তো এইগুলো কেন হয়, এগুলো ব্রেনের মধ্যে বিভিন্ন রকম নিউরোকেমিক্যালস থাকে, বিভিন্ন হরমোনস থাকে। তো সেইগুলোর কিছু আপ ডাউন, বাড়া কমা থেকে হয়ে থাকে, ঠিক আছে। তো এর জন্যে বিভিন্ন সমস্যা হয় এবং এর জন্য আপনারা বলতে পারেন যে পেটের সমস্যা থেকে শুরু করে হজমের সমস্যা, এর থেকে আপনার মাথা যন্ত্রণা, সারা শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ঘুম হতে পারে না, ঘুম হবে না, এবং এখান থেকে মানসিক অবসাদ, সেখান থেকে ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা, বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। আমি যেটা জানতে চাইবো, আরেকটা বিষয়, সেটা হচ্ছে নার্ভের যে সমস্যা। এই নার্ভের সমস্যাটাই বা কি? এই নার্ভের সমস্যা হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন শরীরের নার্ভ আছে আমাদের ব্রেন থেকে, যে বিভিন্ন নার্ভগুলো বেরোচ্ছে, সেই নার্ভগুলো বেরিয়ে সারা বডিতে চলে যাচ্ছে। তো সেই নার্ভগুলো ড্যামেজ হতে থাকে, বিভিন্ন কারণে হয়ে থাকে। ধরুন যারা ক্রনিক কোনো ডিজিজে ভুগছেন, যেমন ডায়াবেটিস বলুন, হাইপার টেনশন বলুন, বা বিভিন্ন কোনো কার্ডিয়াক কজ, কোনো হার্টের কোনো সমস্যা। তো এই সমস্যাগুলো থেকে অনেক সময় নার্ভ ড্যামেজ হয়। বেসিক্যালি আপনার ধরুন ডায়াবেটিস, তো যখন এই সুগারের প্রবলেম হয়, তো সুগার যখন আনকন্ট্রোল থাকে, তো সেখান থেকে কিন্তু নার্ভের অনেক ড্যামেজ হয় এবং সেখান থেকে কিডনি ড্যামেজ হয়, হ্যাঁ, চোখের ড্যামেজ, আমরা সবাই জানি সেটা। তো নার্ভে যখন ড্যামেজ হয়, তো সেখান থেকে কি নার্ভেগুলো যে ভিটামিন হয় না, ভিটামিন B12 বলে, মিথাইল কোবালামিন, তো সেইগুলো বডিতে সাপ্লাই কম পেলে, খাদ্য থেকেই হোক বা বিভিন্ন কারণে, তো তখন কিন্তু নার্ভগুলো ঝিনঝিন করতে শুরু করে এবং সেখান থেকে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। হ্যাঁ, অনেক পেশেন্ট আপনারা দেখেন, আমরাও নিজেদের বাড়িতেও দেখেছি। অনেকেই আমাদেরকে বলেন যে আমার পায়ে কোমরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ঘাড়ে যন্ত্রণা হচ্ছে, দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছি, কিন্তু ব্যথার ওষুধ খেয়েও কিন্তু ভালো হচ্ছে না। সেক্ষেত্রে এটার কারণ কি, বা এর চিকিৎসায় কি? এই যে বিভিন্ন রকম যে ব্যথা অনেক রকম ব্যথা হতে পারে। এক ধরনের ব্যথা হচ্ছে জয়েন্ট পেন। তো জয়েন্ট পেন এই যে আপনারা ধরুন হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, হ্যাঁ, বা গোড়ালির ব্যথা, কাঁধের ব্যথা হচ্ছে, ঘাড়ের ব্যথা। তো বেসিক্যালি মানুষ যেটা বোঝে ব্যথা হচ্ছে নিশ্চয়ই হাড় থেকে ব্যথা হচ্ছে। তো মানুষ পেশেন্টরা বেসিক্যালি প্রথমে যায় অর্থোপেডিক ডাক্তারের কাছে, আর হাড়ের ডাক্তার। তো সেখান থেকে তারা অনেক সময় দেখে যে জয়েন্ট যখন এক্স রে করা হয়, বিভিন্ন রকম টেস্ট করা হলো, তো তখন দেখা যায় যে বোনে কোনো প্রবলেম নেই। তো সেই ব্যথাগুলো কেন হয়, এখানে আবার দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে নার্ভের ড্যামেজ থেকে হতে পারে, যখন বোনের মধ্যে যে নার্ভগুলো যাচ্ছে, তো সেই নার্ভে যখন কম্প্রেশন হয়, যেমন ধরুন আপনার যে লো ব্যাক পেন, কোমরে যে পেছনে ব্যথা হয়, তো সেইখানে যে কোমরে যে লাম্বার স্পাইনাল ক্যানেল আছে, লাম্বার যে লরোসিস, কোমরে যে আপনার সিরদাঁড়াটা, সেটা যখন নর্মালি থাকে না, অনেক বেঁকে যায়। তো সেখান থেকে নার্ভগুলো বেরোলে, তো সেখানে অনেক চাপ পড়ে। তো সেখান থেকে আপনার কোমরে ব্যথা, পায়ে হাঁটুর ব্যথা, ঝিনঝিন করা, তো নার্ভগুলো ঠিকমতো সাপ্লাই করতে পারে না, সেটা কারণে হয়ে থাকে। এছাড়াও আরেকটা যে কারণে ব্যথা হতে পারে, সেটা হলো বিভিন্ন সেই ব্রেনের ব্যাপার, সেই একই ব্যাপার, ব্রেনের নিউরোকেমিক্যাল চেঞ্জের জন্য। ব্রেনের যে নিউরোকেমিক্যাল, সেরোটোনিন, ডোপামিন, নরএপিনেফ্রিন, হ্যাঁ, তো এইগুলো যদি ডিসব্যালেন্স হয়ে যায় বডিতে, হ্যাঁ, বিভিন্ন কারণে, ধরুন সে একই ব্যাপার মানসিক অবসাদ। এখানে যদি মানসিক অবসাদ হয়, একটা মানুষ যদি খুব চিন্তায় থাকে, তার যদি ঘুম না হয়, সে যদি বিভিন্ন কারণে কোনো স্ট্রেস থাকে তার, বা ফ্যামিলি কারণেই হোক বা অন্যান্য তার সাংসারিক কারণ,
তার জীবনযাপন, তার অর্থনৈতিক কারণই হোক বা তার কাজের কারণে। তো সেখানে যখন সে নানা রকম সমস্যার মধ্যে পড়ে থাকে, তখন সেই সমস্যা থেকে তার যে মানসিক অবসাদ আসে, সেখান থেকে কিন্তু শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, বেদনা এইগুলো কিন্তু হয়ে থাকে। তো এইগুলো কিন্তু প্রথমে মানুষ বুঝতে পারে না। মানুষ ভাবে যে নিশ্চয়ই কোনো হাঁটুর সমস্যা হয়েছে, কোমরের সমস্যা হয়েছে, হ্যাঁ, বা ঘাড়ের সমস্যা। যেমন বেসিক্যালি আমরা অনেক পেশেন্ট পাই, এসে এসে বলে যে ঘাড়ের যন্ত্রণা হচ্ছে। সেই যন্ত্রণা কাঁধে ছড়াচ্ছে, কাঁধ থেকে হাতে ছড়াচ্ছে এবং ঝিনঝিন করছে। তো এইগুলো কিন্তু দেখা যায়, আমরা পেশেন্টকে স্টাডি করে দেখেছি এবং অনেক কেস হিস্ট্রি দেখেছি। কী হয়, সেই পেশেন্ট কিন্তু আলটিমেটলি তার একটা আন্ডারলাইং ডিপ্রেশন আছে, আন্ডারলাইং একটা তার সাইকোলজিক্যাল স্ট্রেস আছে, তার যে কারণেই হোক সে প্রথমে বলতে পারে না। কিন্তু পরবর্তীকালে তার থেকে ভালো করে হিস্ট্রি নিয়ে তার বাড়ির লোকের কাছ থেকে যখন আমরা জিজ্ঞেস করি যে কী ব্যাপার, তখন দেখা যায় অনেক দিন ধরে সে কোনো না একটা কারণে মনের মধ্যে একটা একটা আন্ডারলাইং প্রেশার, আন্ডারলাইং কিছু একটা যে চিন্তা করে, তার সেখান থেকে ঘুম হয় না এবং সেখান থেকে তার মনে হয় হজমের সমস্যা হচ্ছে, ব্যথা হচ্ছে, এখানে ব্যথা, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হয়ে থাকে। তো এইটা কারণে বলি আমরা সাইকোসোমাটিক সিমটমস, সোমাটোফর্ম ডিসঅর্ডার, সোমাটিক পেন সিনড্রোম। ঠিক আছে। এই যে ঘুমের কথা বলছিলেন, সেই বিষয়ে আসছি। অনেক মানুষ বলে আমার সারা রাত্রি ঘুম হয় না, ঘুমোতে পারি না, ঘুমের ওষুধ খেয়েও ঠিক মতো ঘুম হয় না। এটার কারণ কি? তো এই যে ঘুমের যে সমস্যা, অনিদ্রা যেটা, হ্যাঁ, মানে স্লিপলেসনেস, তো এইটা বিভিন্ন ধরনের হয়। ঘুম দেখুন অনেকের ক্ষেত্রে কী হয় যে ঘুমটা আসতে দেরি হলো, হ্যাঁ, মানে যেটা আমরা বলি স্লিপ ইনিশিয়েশন ডিলে। তো আবার অনেকের ক্ষেত্রে কী হয়, স্লিপ ইন্টারভ্যাল হয়, মানে ঘুমটা তাড়াতাড়ি চলে এলো কিন্তু বারে বারে ঘুম ভেঙে যাচ্ছে। হ্যাঁ, তারপর অনেকের ক্ষেত্রে হয় দেখুন আপনার ঘুমের মধ্যে অনেক স্বপ্ন দেখছে। সকালে ঘুম থেকে উঠে দেখা গেল তার ঘুমটা হলো, কিন্তু ঠিক সকালে উঠে ঠিক গাটা ঠিক ঘুমটা ঠিক পরিষ্কার হলো না, এটা গাটা ম্যাজ ম্যাজ করছে, ঠিক এনার্জি পাচ্ছি না, যেন ঘুমটা একটু হলো না ঠিক মতো। তো এই যে অনিদ্রা, ঘুম হচ্ছে না, বিভিন্ন কারণে হতে পারে। তো একটা কারণ হচ্ছে কি, যে ব্যথা, তার বিভিন্ন হাঁটুর কোমরের যন্ত্রণা, এতটাই যন্ত্রণা এবং পায়ে ঝিনঝিনে ভাব। তো এর জন্য রাতে সে শুয়ে একটা তার আড়ষ্ট ভাব, পায়ে টান ধরা, পায়ে টেনে ধরা, মাসেলে ক্র্যাম্প হয়, পা ঝিনঝিন করে, হ্যাঁ, এর জন্য ঘুমের সমস্যা হয়ে থাকে। এছাড়াও সাইকোলজিক্যাল স্ট্রেস এবং ট্রমা, তার মনে যে চিন্তা থাকছে এবং রাতে ঘুম যখন তার আসতে দেরি হচ্ছে, তখন কি হয়, তার মনের মধ্যে অনেক রকম চিন্তা চলে আসে। তার একটা চিন্তা, তার বাড়িতে কোনো ঝগড়াঝাটি হয়েছে বা তার সঙ্গে অফিসে কোনো সমস্যা হয়েছে, তো সেখান থেকে সে চিন্তাকাল মাথায় ঘুরতে থাকে, যার জন্যে ঘুমটা আসতে পারে না। তো এর জন্যে মানুষ দেখেছি, অনেক পেশেন্ট অনেক দিন ধরে অনেক ঘুমের ওষুধ খায়, হ্যাঁ, যেটা আমরা বেনজোডাইজিপিন বলি, হ্যাঁ, অ্যালপ্রাজোলাম, ক্লোনাজিপাম, লোরাজিপাম, তো হাই ডোজে খেয়ে থাকে। তো এটা খেয়ে তার কিন্তু মানে একটা সময় আসে যখন সেটা ডিপেন্ডেন্স হয়ে যায়, সে তার উপর নির্ভরশীল হয়ে পড়ে, যেটা ছাড়তে পারে না। তো এটা কিন্তু একটা ব্যাড জিনিস, খুব ক্ষতিকারক তার শরীরের পক্ষে। এতে কিন্তু আপনার কিডনিতে, লিভারে কিন্তু ড্যামেজ করে। তো যার জন্য আমরা সেই ঘুমের ওষুধ যেটা আমরা বলি, ঘুমের যে অনিদ্রা যেটা হচ্ছে, তাকে পুরোপুরি বেনজোডাইজিপিনের যে আমরা ঘুমের ওষুধ যেটা পার্টিকুলার, সেখান থেকে সরিয়ে এনে অ্যান্টি ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটিক যে মেডিসিন, সেইগুলো আমরা দিয়ে থাকি। হ্যাঁ, এই যে পা ঝিনঝিনের কথা বলছিলেন, হ্যাঁ, এই কথাটা কিন্তু অনেকের কাছ থেকেই শুনতে পাই যে আমার পা একদিকটা অবশ হয়ে যাচ্ছে বা কোনো হাতের একটা সাইড অবশ হয়ে যাচ্ছে, এবং গোটা শরীর পা হাত যেন ঝিনঝিন করছে। এই হঠাৎ করে অবশ হয়ে যাওয়া বা এই ঝিনঝিন, এটার কারণ কি? এই যে অবশ্যই যা ঝিনঝিন যেটা মানুষে বলে থাকে, অনেক পেশেন্ট আমরা দেখি, তো এর কিন্তু অনেকগুলো কারণ হতে পারে। একটা হচ্ছে প্রথমত যে অবশ হয়ে যাওয়া, বিভিন্ন কারণে মানুষ অনেক সময় দেখা যায় তারা জলটা কম খায়, তো বডি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে থাকে, মানে সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম, হ্যাঁ, তো এইগুলো যদি ইমব্যালেন্স হয়ে থাকে, সেখান থেকে কিন্তু মাসেলে ক্র্যাম্প হয়। মাসেলে যতটা পরিমাণে পটাশিয়াম দরকার হয়, ক্যালসিয়াম দরকার, সেটা কিন্তু পায় না। প্লাস খাদ্য থেকে যদি কম যায়, তো সেক্ষেত্রে কিন্তু মানুষের এমনিতেই মনে হবে যেন শরীর দুর্বল হয়ে যাচ্ছে, মাসেলগুলো নেতিয়ে পড়ছে, হাঁটার সময় ব্যথা ব্যথা লাগছে, শোয়ার পরেও পাটা অবশ হয়ে যাচ্ছে, ভারী ভারী লাগছে। তো এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার, এই যে পা ঝিনঝিন বা অবশ হয়ে যাওয়া, অনেক সময় দেখি আমরা যে পেশেন্টের ব্রেন স্ট্রোক হয়েছে। তো ব্রেন স্ট্রোক হলে কী হয়, ব্রেনের যে নার্ভগুলো ড্যামেজ হয়, ব্রেনের যে টিস্যু, সফট টিস্যু, হ্যাঁ, গ্রে ম্যাটার ড্যামেজ হয়। তো সেখান থেকে যখন একদিকে আমরা যেটা সেরিব্রাল স্ট্রোক বলি, ইস্কেমিক স্ট্রোক, মাথার রক্তাল্পতার জন্য যে মাথার টিস্যু শুকিয়ে যায়, তো সেখান থেকে একদিকে পা, ব্রেন হেমারেজের কথা আপনি বলতে চাইছেন, বা ইনফ্যাক্ট থাকলেও সেক্ষেত্রেও হয়ে থাকে। তো সেখান থেকে একদিকে পুরো অবশ হয়ে যায়, ভারী ভারী লাগে পা। এছাড়াও ডায়াবেটিস থেকে হতে পারে। এছাড়াও আমাদের যে নিউরোপ্যাথিক পেন, বিভিন্ন সমস্যা, তার যে চিন্তা, সেখান থেকে হতে পারে এটা।
পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নাম্বারে। অনেক পেশেন্ট কিন্তু আপনাদের কাছে আসেন মাথার যন্ত্রণা নিয়ে। এই মাথার যন্ত্রণার কারণ কি শুধু স্নায়ু বা নার্ভ থেকে, নাকি আরও অন্য কোনো কারণ থেকেও মাথার যন্ত্রণা হতে পারে? মাথা যন্ত্রণা অনেক কারণে হতে পারে। তো প্রধানত যে রুগীরা আমরা দেখি, তো সেটা আমরা বলি টেনশন টাইপ হেডেক। তো সেটা কি হয় যে মানুষের যখন টেনশনটা অনেক বেশি হয়, যখন অনেক চিন্তা হয়, তো সেই চিন্তা থেকে কিন্তু মাথা যন্ত্রণা হয়। তো সেটা মানুষ বুঝতে পারে না, মাথাটা ভারী ভারী লাগে বলে, মনে হয় যেন ঘাড়ে যন্ত্রণা হচ্ছে, সেখান থেকে হয়। এছাড়াও একটা হয় মাইগ্রেন। তো মাইগ্রেনের সমস্যা বেসিক্যালি মহিলাদের হয়ে থাকে, এবং সেক্ষেত্রে একদিকে যন্ত্রণা হয় মাথার, এবং আপনার বুক ধড়ফড় করে। অনেক সময় রোদে বেরোলে যন্ত্রণা বেশি হয়, এবং চোখ দিয়ে জল পড়ে, চোখ টনটন করে, হ্যাঁ, এবং তার সঙ্গে গা গোলানো, গা বমি ভাব এগুলোও থাকে। অনেক সময় দেখেছি অনেকের খিঁচুনি হয়, আমরা যাকে সাধারণতভাবে মৃগী বলি। এটা আসলে কি? এই যে মৃগী বা খিঁচুনি, এইটা কিন্তু মানে এক ধরনের হয়, মানে যে সত্যি করে খিঁচুনি, যেটা কি কনভালশন ডিসঅর্ডার বলি। আর এক ধরনের হয় কিন্তু যেটা কিন্তু মানে ফলস, হ্যাঁ, যেটা কি ফলস আর কি, যেটা কি মানে রিয়েল কনভালশন, যেটা মানে কনভার্সন বলি, ঠিক আছে। তো সেইটা মেনলি কম বয়সী ছেলেদের বা মেয়েদের হয়ে থাকে, যখন খুব বেশি তারা পড়াশোনার চাপে বলুন, পরীক্ষার সময়, পরীক্ষার আগে খুব টেনশন করে ছেলেমেয়েরা, বা বাড়িতে ঝগড়াঝাটি হয়েছে, তখন মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি হয়। তাদের ক্ষেত্রে শ্বাসের কষ্ট হয়, বুক ধড়ফড় করে, এবং হাত পা শক্ত টান টান হয়ে যায়, যেন বাড়ির লোকেরা মনে হয় যে খিঁচুনি, যেটা হিস্টেরিয়া বলে থাকে সবাই। তো সেটা আমরা বলি, এটা আমরা নাম দিয়েছি এফএনএসডি, মানে ফোকাল নিউরোলজিক্যাল সিমটম ডিসঅর্ডার বা কনভার্সন ডিসঅর্ডার। এইটার এক ধরনের যেটা ফলস কনভালশন, মানে ফলস সিজার। আরেক ধরনের রিয়েল সিজার, যেটা কনভালশন বলি, সেটা কিন্তু ব্রেনের ড্যামেজের জন্য খিঁচুনি হয়ে থাকে। আমরা যখন মাথার ইইজি করি, হ্যাঁ, যে ইইজি পরীক্ষা করি মাথায় তার লাগিয়ে, তখন যেটা কনভালশন রিয়েল খিঁচুনি, তখন সেখানে ধরা পড়ে কী সমস্যা হচ্ছে। কিন্তু এই কনভার্সানে যেটা মানে বললাম, তো সেখানে কিন্তু ইজি নর্মাল থাকে। তো এই দু ধরনের খিঁচুনি আমরা দেখতে পাই সাধারণত। শিশুদের ক্ষেত্রেও কি এই নার্ভের কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই। শিশুদের ক্ষেত্রে তো অনেক সমস্যা আজকালকার দেখতে পাচ্ছি। আজকালকার ছোটো ছোটো বাচ্চারা, তারা জন্মের পর থেকে খুব দুরন্ত, খুব বেশি দুষ্টুমি করে, অবাধ্য, তারা পড়াশোনায় অমনোযোগী হয়ে যায়, এবং তারা একই বয়সী বাচ্চাদের সঙ্গে মেলামেশা করতে পারে না। অনেক সময় তাদেরকে মারে ধরে, তাদের বুদ্ধি কম থাকে। তো এইগুলো আমরা ছোটো থেকে আমরা হিস্ট্রি নিই, যে জন্মর থেকে তার সমস্যা কিছু হয়েছিল কি না, জন্মের পর তার কোনো বড় ধরনের অসুখ হয়েছিল কি না। তো তাছাড়াও তার জন্মের পর সে কথাবার্তা বলা, হাঁটাচলা করার টাইম মতো হয়েছে কি না। তো সেইগুলো যদি না হয়ে থাকে, তো ছোটোবেলায় তখন কিন্তু মাথায় জন্মের পর বাচ্চাদের জন্মের সঙ্গে সঙ্গে না কেঁদে থাকে, তখন কিন্তু তার মাথায় যে অক্সিজেন যতটা সাপ্লাই হওয়া দরকার জন্মের সময়, তো ততটা কিন্তু হয় না। তা থেকে কি হয়, জন্মের সময় ব্রেনটা ড্যামেজ হয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো বাচ্চাদের এসে থাকে। যেসব বাচ্চারা অত্যন্ত বদমাইশি করে, দুরন্তপনা করে, একটা জায়গায় চুপ করে থাকে না, সবসময় এদিক ওদিক চলে যাচ্ছে, একটা খেলনা নিয়েও ঠিকমতো খেলতে পারে না, খেলনা একটুখানি বসলো দিয়ে ভেঙে দিল, তো এবং ডাকলে একবারে সাড়া দেয় না। তো এই ধরনের দুরন্ত যে বাচ্চারা, তাদের আমরা বলি এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এছাড়াও আরেক ধরনের একই ক্যাটাগরির বাচ্চা পাওয়া যায়, যেটা আমরা অটিস্টিক চাইল্ড বলি। তো এই বাচ্চারা মানে কোনো কথা বললে তারা সেই কথাটা রিপিট করে থাকে, এবং কোনো ধরুন দূরে সে বাচ্চাটি খেলা করছে, তো তাকে ডাকলে, একবার ডাকলে সাড়া দেয় না, সে অনেকবার তাকে ডাকতে হয়, এবং সে ঠিক বোঝেও না কোনটা কোন সময় করতে হয়, কোন কাজটা করতে নেই। মানে ধরুন একটা জায়গায় পুকুর আছে, সে তার জ্ঞানটা হয় না যে পুকুরে গেলে আমি পড়ে যেতে পারি, বা আগুনে গেলে আমি হাত পুড়ে যেতে পারে, হ্যাঁ, বা ছুরিতে ব্লেডে হাত কেটে যাবে, তার সেই বাচ্চাটার জ্ঞানই হয় না। তো এইগুলো কিন্তু খুব চিকিৎসা করা দরকার, এবং চিকিৎসা করলে এগুলো কিন্তু ঠিক থাকবে। যার জন্য এইগুলো কিন্তু আজকাল অনেক দেখছি, এই বাচ্চা ছোটোদের যে স্নায়ুরোগ বাচ্চার সমস্যাগুলো।
আরেকটা জিনিস জানতে চাইবো ডাক্তার, অনেক বয়স্ক মানুষ বিশেষ করে শীতকালে তারা বলেন যে আমি হাতের আঙুলকে ঠিক মতো ভাঁজ করতে পারছি না, পাকে ঠিক মতো মুড়তে পারছি না, এটার কারণ কি? শীতকালে যে সমস্যাগুলো হয় এইগুলো আমরা বিভিন্ন জিনিস দেখি। তো একটা হচ্ছে মানে অস্টিও আর্থাইটিস বা আর্থাইটিক্স জয়েন্ট পেন, সেখান থেকে হয়ে থাকে। এছাড়াও আপনার সেই একই ব্যাপার স্নায়ু সমস্যা থেকে হয়ে থাকে। স্নায়ু সমস্যা কীরকম হয়ে থাকে, স্নায়ুতে আপনার যে নার্ভগুলো আছে, আপনার যে নার্ভগুলো হাতে আছে বা পায়ে আছে, তো আমরা দেখতে পাই অনেক সময় মানুষ বা পেশেন্ট এসে বলে যে হাতের আঙুলগুলো শক্ত হয়ে যাচ্ছে, টান টান হয়ে যাচ্ছে, হাতের আঙুলগুলো শক্ত হয়ে যাচ্ছে, খুলছে না ঠিকমতো। হ্যাঁ, এই সমস্যাগুলো শীতকালে অবশ্যই বেশি বাড়ি হয়। এবং পায়ে আঙুলগুলো পায়ে মোটা মোটা লাগছে, পাটা যেন ঝিনঝিন করছে, পা পাতলে যেন মনে হচ্ছে পাটা অবশ হয়ে যাচ্ছে, ভারী লাগছে। তো এইগুলো বিভিন্ন কারণে হতে পারে। বয়স্ককালে যেটা বেশি আমরা দেখতে পাই, তো ওই সেই একই ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স থেকে, ইলেকট্রোলাইট আমরা সোডিয়াম পটাশিয়াম কম থাকলে এগুলো হয়ে থাকে। এছাড়াও বয়সকালে মানুষের যে ব্রেন থাকে, তো ব্রেনের মধ্যে যে আমরা ফ্লুইডটা থাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, তো অধিকাংশ ক্ষেত্রে এই ফ্লুইডটা কিন্তু কমে যায় বয়সকালে। সেটা কিন্তু স্বাভাবিক ব্যাপারই, খুব স্বাভাবিকভাবে কমে যায়। কিন্তু কারোর ক্ষেত্রে কমেই, কারোর ক্ষেত্রে আগে কমে, কারোর ক্ষেত্রে পরে, কারোর ক্ষেত্রে 50 বছর থেকে আগে কমতে থাকে, কারোর ক্ষেত্রে পরে কমে। তো সেখান থেকে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে, মানে হাতে টান ধরা, ঝিনঝিন পড়া এবং ভুলে যাওয়া, যেটা আমি বলি ডেমেনশিয়া, অ্যালঝেইমার্স ডিজিজ, তো সেইগুলো হয়ে থাকে। ঠিক আছে। আর হাতের যন্ত্রণা করলে এইগুলো এই বয়সকালে যে যদি চিন্তা বা অবসাদ থাকে সেখান থেকে ওইগুলো হয়ে থাকে। আপনি তো মনোরোগেরও চিকিৎসা করেন, তো এই মনোরোগ আসলে কি, বা মনোরোগ কেন হয়? এই মনোরোগ হচ্ছে এক ধরনের মেন্টাল বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, যেটা আর কি আমরা ব্রেনের মধ্যে আমরা যে দেখি, তো ব্রেনের মধ্যে বিভিন্ন রকম হরমোন বা নিউরোকেমিক্যালস থাকে। তো সেইগুলো যদি কমে যায় বা বেড়ে যায়, তো সেখান থেকে কিন্তু অনেক সমস্যা দেখা যায়। যেমন ধরুন ডোপামিন একটা নিউরোকেমিক্যালস যেটা ব্রেনের মধ্যে থাকে, সেইটা কিন্তু যদি বেশি সিক্রেশন হয়, তো আমরা মনে খুব আনন্দিত হই, খুব খুশি হই। আবার যদি অত্যাধিক বেশি মাত্রা এটা ডোপামিন থাকে ব্রেনে, তখন কিন্তু অনেক সাইকোলজিক্যাল বা সমস্যা দেখা দেয়। যেমন ধরুন খুব বেশি উল্টোপাল্টা কথাবার্তা বলা, ব্যবহারিক সমস্যা, খুব বেশি ভুলভাল বকা, ভয় পাওয়া, হ্যাঁ, যেটা আমরা বলি সাইকোটিক সিমটমস, হ্যাঁ, সিজোফ্রেনিয়া বা এই ধরনের সিমটমসগুলো এসে থাকে। আবার ধরুন যদি ডোপামিন লেভেলটা যদি কমে যায়, তখন কিন্তু পার্কিনসন ডিজিজ, মানে হাত পা কাঁপা, জড়তা, হাঁটতে গেলে ব্যালেন্স হারিয়ে ফেলা, তো এই পার্কিনসন ডিসঅর্ডারটা হয়ে থাকে। এছাড়াও সেরোটোনিন, নরএফিনেফ্রিন এই ধরনের বিভিন্ন নিউরোকেমিক্যালস থাকে। তো সেইগুলো কিন্তু ওই ব্যালেন্স যদি কমে যায় বা বেড়ে যায়, তার জন্য কিন্তু এই মানসিক সমস্যাগুলো, মনোরোগগুলো হয়ে থাকে। আর একটা বিষয়, একদম শেষ প্রশ্ন ডাক্তারবাবু, জানতে চাইবো এই মনোরোগ হলেই অনেক সময় আমরা ভাবি বা তাদের অভিভাবকরা ভাবে যে এই রোগ হয়তো আর সারবে না, দীর্ঘদিন চিকিৎসা করছেন কিন্তু কিছুদিনের জন্য ভালো থাকছেন, আবার সেই একই জায়গায় যাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সেই সব মনোরোগীদের পরিবারের যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন, যে এই রোগ চিকিৎসা করলে কি সম্পূর্ণভাবে সারবে? এই মনোরোগ একটা সাধারণ রোগ, যেমন বাকি 4টে রোগ, যেমন ডায়াবেটিস, সুগারের রোগ, প্রেশার, হাইপার টেনশন, হ্যাঁ, হার্টের রোগ, বিভিন্ন কার্ডিওলজিক্যাল ডিসঅর্ডার, যেমন আর 4-5টা রোগ, তেমনই একটা মনের রোগ। এটা এক ধরনের ব্রেনের সমস্যা। এর জন্য ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার বা খুব লজ্জা পাওয়ার, এটা কিন্তু কোনো মানেই হয় না। এটাকে খুব সাধারণভাবে নিতে হবে এবং এর চিকিৎসা করাটা খুবই জরুরি, যার জন্যে মানুষ কিন্তু মানে ভীত হয়, শঙ্কিত হয় যে আর 4টে মানুষ জানতে পেরে যাবে আমার মনের রোগ হয়েছে, আমাকে লোকে কী বলবে, খারাপ বলবে, হ্যাঁ, আমাকে লোকে উল্টোপাল্টা ভাবে, যেটা মানুষ বলে থাকে। তো এইগুলো থেকে আপনাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। আপনাদের বুঝতে হবে, যেমন বাকি 4টে রোগ মানুষের জন্য চিকিৎসা করেছে, হাঁটুর ব্যথা, পেটের রোগ, তো ব্যথা যন্ত্রণা, এটা সেরকমই একটা রোগ। তো এই চিকিৎসা করা খুব প্রয়োজনীয় এবং এটা যদি প্রথম থেকে ঠিকমতো করা যায়, তাহলে এর চিকিৎসা এবং সমাধান সম্ভব। এবং যার জন্য আমি আপনাদের বলবো, আপনারা প্রথম থেকেই সতর্ক হন এবং এইগুলো সম্বন্ধে অবগত হন, কী সমস্যাগুলো কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, এবং তার জন্য সঠিক চিকিৎসা করার জন্য আপনারা ডক্টরের কাছে পরামর্শ নিন। অসংখ্য ধন্যবাদ ডক্টর হাদি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং এতক্ষণ যারা প্রতিবাদী আওয়াজে পর্দায় চোখ রেখেছিলেন, আমাদের অনুষ্ঠান দেখছিলেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন আরামবাগে টেস্ট টিউব বেবি সেন্টার, দক্ষিণবঙ্গের মধ্যে এই প্রথম প্রাণ আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি সেন্টার। ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট,
আরামবাগ, হুগলি। যোগাযোগ 03211356102 এবং 7865858781।